Assalamu alaikum everyone. Welcome to our free spoken English class. I'm really excited to have you all here today. Don't worry if your English is weak. From today we will learn step by step together. Let's start our journey to speak English confidently inshallah. প্রথমে শুরু করি how can we start our spoken English journey, learning journey. আমরা কিভাবে আমাদের ইংরেজি শেখার যাত্রাটা শুরু করব। আমি এখানে 7টি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে এই সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই 7টা বিষয় আপনার পরিপূর্ণ জ্ঞান রাখা দরকার। ইংরেজি শেখার শর্টকাট নেই, কিন্তু স্মার্ট পদ্ধতি আছে। আর সেই স্মার্ট পদ্ধতির মূল হলো সঠিক সিকোয়েন্স শেখা। আপনি যখন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শিখেন, তখন মাথায় একসাথে অনেক কিছু নিতে হয় না। ফলে শেখাটা হয় আনন্দদায়ক এবং চাপহীন। আপনি যখন সিকোয়েন্স ধরে শিখবেন, তখন শিক্ষার্থীরা গ্রামার না জেনেও ফিলিং থেকে সঠিক বাক্য গঠন করতে পারে। তো আপনাকে যে 7টি বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম বিষয়টি হচ্ছে ফর লার্নিং ইংলিশ। ফার্স্টলি ইউ হ্যাভ টু টুগেদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্সেস। আপনাকে সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা থাকা লাগবে। স্পোকেন ইংলিশ শেখার জন্য সেন্টেন্স শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বলতে শেখা মানেই বাক্য বলতে শেখা। শুধুমাত্র শব্দ জানলেই কেউ কথা বলতে পারে না, কারণ কথা বলার জন্য প্রয়োজন হয় সম্পূর্ণ বাক্য। সেন্টেন্স শেখার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে শব্দগুলো একসাথে গঠিত হয়ে অর্থ তৈরি করে। এটি আমাদের চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। বাক্য গঠন শিখলে আমরা নিজেই নতুন বাক্য তৈরি করতে পারি এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি। আপনাকে জানতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে। ফর এক্সাম্পল, you have to know about 5 types of sentence structure according to meaning, as well as 3 types of sentence structure according to structure. মিনিংয়ের উপর ভিত্তি করে অর্থগতভাবে 5 প্রকার এবং গঠন অনুসারে বাক্য 3 প্রকার। এই 8টা প্রকার আপনাকে পরিপূর্ণভাবে জানা লাগবে, ভালো আইডিয়া থাকা লাগবে 8টা প্রকার সম্পর্কে। দ্বিতীয় বিষয়, আফটার নোয়িং দিস সেন্টেন্স ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সাম সেন্টেন্স কম্পোনেন্টস। আপনাকে সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। যেমন হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট কি, একটা বাক্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে, এগুলা কি, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। আমরা জানি সাধারণত একটা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে আমরা যে পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করি, সেটা প্রথম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আসে ভার্ব, এরপরে আসে এক্সটেনশন। এই এক্সটেনশন অংশের মধ্যে থাকতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। এগুলো কি, এগুলো আপনাকে জানা লাগবে। দেন ইউ হ্যাভ টু লার্ন পার্টস অফ স্পিচ। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান থাকা দরকার। পার্টস অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ লার্ন পার্টস অফ স্পিচ, ইউর 50% গ্রামাটিক্যাল টপিক উইল বি কভার্ড। আপনি যদি পার্টস অফ স্পিচ জানেন, পার্টস অফ স্পিচ যদি সম্পূর্ণ জানেন, পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই 8টা প্রকার সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ একটা ধারণা থাকে, তাহলে গ্রামারের 50% টপিক আপনার কভার হয়ে যাবে। পার্টস অফ স্পিচ ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পোকেন ইংলিশ শেখার জন্য পার্টস অফ স্পিচ খুবই জানা জরুরি, কারণ প্রতিটা ইংরেজি বাক্যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার হয় এবং সেগুলোর কাজ ভিন্ন ভিন্ন। পার্টস অফ স্পিচ বুঝলে কোন শব্দ কিভাবে, কোথায় আর কেন ব্যবহৃত হয় তা সহজেই বোঝা যায়। কারণ আমি যদি আপনাকে কয়েকটা বাক্য দিই, কয়েকটা সেন্টেন্স দিয়ে বোঝাই। শি ইজ এ সে ইজ এ গুড সিঙ্গার। আপনি বলতে পারবেন এই বাক্যে খুব কয়টা ওয়ার্ড ব্যবহার হয়েছে, এই কয়টা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন, প্রথমে যেটা আছে সি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সিঙ্গার হচ্ছে নাউন। এবার যদি আমি আরও একটা বাক্য লিখি, দিস ইজ এ ম্যাঙ্গো। খেয়াল করেন, আমি আপনাকে কি বলছি যে পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহার অনুযায়ী তার অবস্থা পরিবর্তন হয়। এই বাক্যে, একটা বাক্যে যেটা নাউন থাকে, অন্য একটা বাক্যে তার অবস্থান অনুযায়ী সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন খেয়াল করেন, দিস ইজ এ ম্যাঙ্গো, এই বাক্যটাতে ম্যাঙ্গো হচ্ছে
নাউন। আবার যদি আরও একটা বাক্য লিখি, দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি। এ বাক্যে খেয়াল করি, এ বাক্যে ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রি হচ্ছে নাউন, ট্রিকে মডিফাই করছে ম্যাঙ্গো। তাই পার্টস অফ স্পিচ আমরা কয়েকটা শব্দ নির্দিষ্ট করে মুখস্থ রাখতে পারবো না যে শব্দগুলা নাউন, এই শব্দগুলা প্রতিটা জায়গাতে যে কোনো সেন্টেন্সে নাউন হবে, এটা তার অবস্থান অনুযায়ী পরিবর্তন হয়। যদি কেউ জানে না কোনটা ভার্ব আর কোনটা অ্যাডজেক্টিভ, তাহলে সে কখনোই নিজে নিজে বাক্য গঠন করতে পারবে না। তাই সঠিক ইংরেজি বলতেও শিখতে চাইলে পার্টস অফ স্পিচ শেখা অপরিহার্য। তারপর 4 নাম্বার বিষয় যেটা, এটা হচ্ছে আফটার দ্যাট ইউ হ্যাভ টুগেদার সাম নলেজ অ্যাবাউট ভার্ব। ভার্ব ইজ দ্য বিগেস্ট টপিক অফ গ্রামার। ইট ইজ ইনভলভড উইথ সো মেনি ইম্পর্টেন্ট টপিক। আপনাকে ভার্ব জানতে হবে। আপনি যদি ভার্ব সম্পর্কে না জানেন, আপনি ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন না। ভার্ব ছাড়া বাক্য গঠন হয় না। ভার্ব বা ক্রিয়া, বাংলাকে এটাকে বলে ক্রিয়া। ক্রিয়া হলো ইংরেজি বাক্যের প্রাণ। কোন বাক্যে কি কাজ হচ্ছে বা কি অবস্থা বোঝাচ্ছে তা ভার্বের মাধ্যমে প্রকাশ পায়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। যেমন আমি যদি লিখি হি, সরি এইচ বড় হাতের, হি রান ফাস্ট। এবারে খেয়াল করো না, হি হচ্ছে সাবজেক্ট, রান হচ্ছে কি, রান হচ্ছে ভার্ব। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এবার কাজ বোঝাচ্ছে, এবারকে কাজ বোঝাচ্ছে, রান দ্বারা কাজ বোঝাচ্ছে। আরও একটা শব্দ লিখি, শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। এ বাক্যে ইজটা হচ্ছে ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে এ বাক্যে বি ভার্ব, ইজ হচ্ছে এ বাক্যের মেইন ভার্ব। তো এ বাক্যে ইজ দ্বারা কি বোঝায়? এ বাক্যে ইজ হলো ভার্ব যা অবস্থা বোঝাচ্ছে। যদি ভার্ব না জানি তাহলে আমরা বুঝতে পারবো না কি কি করছে বা কি অবস্থায় আছে। তাই স্পোকেন ইংলিশ সঠিকভাবে কথা বলতে ভার্ব শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভার্বের ফর্মগুলো আপনাকে জানা রাখবে। আপনি যদি টেন্স শিখেন, টেন্স চেঞ্জ করতে গেলেও আপনার ভার্বের প্রয়োজন। 5 নাম্বার যে বিষয়টা, আফটার নোয়িং দিস ভার্ব ইউ হ্যাভ টু রিড অ্যান্ড লার্ন টেন্স। আপনাকে টেন্স জানা লাগবে। টেন্স হলো ইংরেজির ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের শেখায় কোন কাজ কখন ঘটছে, অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে। স্পোকেন ইংলিশে সঠিক টেন্স ব্যবহার না করলে কথার অর্থ বোঝা কঠিন হয়ে পড়ে এবং কথোপকথন বিভ্রান্তিকর হয়। উদাহরণস্বরূপ আপনি যখন বলেন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি বর্তমানকালের কাজ, এটা প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, এবার আপনি ইট ভার্বের পরিবর্তে ইটের ফার্স্ট ফর্ম অ্যাড দেন, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে কি ফার্স্ট টেন্স। ইটের ফার্স্ট ফর্ম অ্যাড দিয়েছেন, সেন্টেন্সটার কালের পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি যদি এখানে সাবজেক্টের পরে উইল দেন, আই উইল ইট রাইস, তখন কিন্তু উইল অ্যাড হবে না। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, যা আপনি এই কাজটা কি এখনো করেন নাই, ভবিষ্যতে করবেন। তাই টেন্স বুঝে কথা বলা হলে আপনি সঠিক সময় ও পরিস্থিতি অনুযায়ী আপনার ভাব প্রকাশ করতে পারবেন। এছাড়া বিভিন্ন টেন্স জানলে আপনি বিভিন্ন সময়ের ঘটনা বা অভিজ্ঞতা সহজে বলতে পারবেন, যা আপনার ইংরেজি কথোপকথনের স্বাচ্ছন্দ্য আত্মবিশ্বাস বাড়ায়। তাই স্পোকেন ইংলিশ শেখার জন্য টেন্স শেখা অত্যন্ত জরুরি। এবার নাম্বার 6-এ আছেন, 6 নম্বর বিষয় যেটা, দেন ইউ শুড লার্ন অ্যাবাউট মেজর মডেল ভার্ব অ্যান্ড দেয়ার মিনিং অ্যাজ ওয়েল এজ সেমি মডেল ভার্ব অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। আপনাকে সেমি মডেল ভার্ব এবং মডেল ভার্ব সম্পর্কে জানা লাগবে। আপনি শুধু টেন্স জানলে হবে না, আপনার কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে টেন্স নির্ণয় করা যায় না, টেন্স দিয়ে লেখা যায় না, সেগুলোর জন্য মডেল ভার্ব অথবা সেমি মডেল ভার্বের ব্যবহার করা হয়। মডেল ভার্ব কোনগুলায়? ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, আরও আছে ইত্যাদি। খেয়াল করেন, এই শব্দ মূল ভার্বের আগে বসে। এই ভার্বগুলো কোথায় বসে? মূল ভার্বের
আগে বসে বিশেষত্ব যোগদান করে। উদাহরণ হিসেবে বলা যায় আই ক্যান সুইম। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এটা কি বোঝাচ্ছে? এই বাক্যে বোঝাচ্ছে ক্ষমতা বোঝায়। ক্যান দ্বারা আপনার ক্ষমতা বোঝাচ্ছে, আপনি এই কাজটা করতে পারেন। এবার আমি যদি আরও একটা বাক্য দিই, ইউ মাস্ট স্টাডি। ইউ মাস্ট স্টাডি, তোমাকে অবশ্যই পড়তে হবে। এটা দ্বারা কি বোঝায়? এই সেন্টেন্সে তারা বোঝাচ্ছে বাধ্যবাধকতা। এভাবে মডাল ভার্ব আমাদের কথা বলার স্পষ্টতা ও শক্তি আনে। অন্যদিকে সেমি মডাল ভার্ব কয়টা দিচ্ছি? সেমি মডাল ভার্ব কোনগুলা? সেমি মডেল হচ্ছে হ্যাভ টু, নিড টু, হ্যাভ টু, নিড টু, ইউজ টু, হ্যাভ টু, নিড টু, ইউজ টু, আরও আছে, আরও অনেকগুলো আছে। তো খেয়াল করেন, মডেলের মতো হলেও এগুলোর নিজস্ব স্ট্রাকচার আছে। সেমি মডেলগুলোর নিজস্ব স্ট্রাকচার আছে। কয়েকটা উদাহরণ দিই, যেমন আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। অথবা আপনি লিখতে পারেন যে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম। এই ধরনের ভার্ব আমাদের অতীত অভ্যাস, প্রয়োজন বা দায়িত্ব প্রকাশে সহায়তা করে। তাই ইংরেজি স্বাভাবিক ও পরিষ্কারভাবে কথা বলতে চাইলে মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব অবশ্যই শেখা দরকার। এবার 7 নম্বর বিষয়তে আসেন। 7 নম্বর বিষয়টা কি? দ্য লাস্ট টপিক ইজ উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট বয়েজ। বয়েজ জানতে হবে। উই নো দ্যাট দ্য বয়েজ আর টু টাইপস। বয়েজ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ বয়েজ, প্যাসিভ বয়েজ। প্যাসিভ ভয়েস শেখা স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কারণে? কারণ এটি এমন বাক্য গঠনে সাহায্য করে যেখানে কাজটি কে করছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কাজটি সম্পূর্ণ হয়েছে এটাই কি মূল বিষয়। অনেক সময় আমরা বক্তাকে লুকাতে চাই, একটা বাক্যের সাবজেক্টকে লুকাতে চাই বা লুকানো থাকে বা কাজটিকে গুরুত্ব দিতে চাই, তখন প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, দ্য লেটার ওয়াজ রিটেন। দ্য লেটার ওয়াজ রিটেন, এ বাক্যে খেয়াল করেন, এ বাক্যে কিন্তু সাবজেক্ট নাই, এখানে কে লিখছে তা বলা হয়নি, কিন্তু কাজটি যে শেষ হয়েছে তা বোঝানো হয়েছে। আবার বলা যায়, আরও একটা বাক্য যদি দিই, খেয়াল করেন, দ্য ফুড ওয়াজ কুকড পারফেক্টলি। দ্য কুক ওয়াজ পারফেক্টলি, এই বাক্যটাতে খেয়াল করেন কে রান্না করছে বা সাবজেক্টে এরকম কিছু নাই, হ্যাঁ, বরং খাবারটা ঠিক মতো রান্না হয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। অফিসিয়াল বা ফর্মাল ভাষায় বিজ্ঞাপন, প্রতিবেদন, এমনকি দৈনন্দিন কথাবার্তাও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। তাই ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে এবং শিখতে চাইলে অ্যাক্টিভ ভয়েসের পাশাপাশি প্যাসিভ ভয়েস শেখাও কি অত্যন্ত জরুরি। বিশেষ করে ইংরেজি বানিয়ে লেখার ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে এর ব্যবহার অনেক। এবার আসি আমরা যে ইংরেজিতে লিখতে গেলে সাধারণত একটা পার্টিকুলার স্ট্রাকচার ব্যবহার করি। ইংরেজিতে বলতে গেলে বা লিখতে গেলে একটা সাধারণত কি পার্টিকুলার স্ট্রাকচার ব্যবহার করি। সেই স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে আসবে সাবজেক্ট,
সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন। খেয়াল করেন সাবজেক্ট হলো ওই ওয়ার্ডটাকে সাবজেক্ট অবস্থানে যে থাকে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন অথবা প্রনাউন হওয়া লাগবে, নাউন অথবা প্রনাউন। এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। অনেকে এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট দেয়, নো, আমরা নির্দিষ্ট করে এখানে অবজেক্টকে মেনশন করতে পারবো না, কেননা প্রতিটা বাক্যে কিন্তু সাবজেক্ট ভার্বের পর অবজেক্ট আসে না, অনেক বাক্যে কমপ্লিমেন্ট আসে, অনেক বাক্যে অ্যাডভার্বিয়ালও আসে, তাই এই জায়গায় সবসময় কি অবজেক্ট বসে না, যার কারণে এক্সটেনশন অংশে থাকতে পারে, এক্সটেনশন অংশে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকতে পারে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। খেয়াল করেন সাবজেক্টে কি বলছে, সাবজেক্ট হতে হলে ওই ওয়ার্ডটা অবশ্যই নাউন অথবা প্রনাউন হওয়া লাগবে। এবার অবজেক্টের ক্ষেত্রে আসে, অবজেক্ট কীভাবে নির্ণয় করবেন? আমি জানি যে আপনি একেবারে নতুন, কিন্তু অবজেক্ট চিনেন না। তো সাধারণত অবজেক্ট নির্ণয় করে আমরা ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করে, হোয়াট অথবা হুম, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আপনি যখন ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করবেন, কী দ্বারা প্রশ্ন করবেন, তখন বস্তুবাচক অবজেক্ট পাবেন, আর ওই বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যখন হুম দ্বারা প্রশ্ন করবেন, হুম শব্দের অর্থ কাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাবেন, আর ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো একটা বাক্যে অবজেক্ট একটাও থাকতে পারে, অনেক সময় দুটোও থাকতে পারে। এবার আসি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট পরিপূরক, কার পরিপূরক? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক। সাধারণত যেসব সেন্টেন্সে বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে এবং মেইন ভার্বের পরে যে অংশটা থাকে ওটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি যদি লিখি রিতা ইজ এ ডক্টর, এখানে খেয়াল করেন এই বাক্যে ইজ কিন্তু মেইন ভার্ব, মেইন ভার্বের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট রিতা এর পরিপূরক। আরও একটা যদি বাক্য লিখি, রিতা ইজ এ রাইটার, যে রিতা সেই কি লেখক, যে রিতা সেই কি লেখক, সাবজেক্টের পরিপূরক কে, এর রাইটার। তো খেয়াল করেন যে বাক্যে ইজটা মেইন ভার্ব হিসেবে বসে, তার পরের অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আসেন অ্যাডভার্বিয়ালকে, আমরা অ্যাডভার্বিয়াল কীভাবে পাবো? সাধারণত ভার্বকে যখন হাউ, হাউ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, তখন আমরা পাই অ্যাডভার্বিয়াল। একটা সেন্টেন্সের ভার্বকে যখন হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। খেয়াল করেন আমি যদি একটা বাক্য লিখি, উফলে, উইপ্লে, উইফলে ক্রিকেট, এই বাক্যে আপনি ভার্বটা খেয়াল করেন, উই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লে। ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করেন, আমরা কী খেলি, ক্রিকেট খেলি, কাকে খেলি, উত্তর আসে না, তাহলে এই বাক্যে ভার্বকে কী দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তুবাচক
অবজেক্টটা পায়। তাহলে এই বাক্যে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। এবার খেয়াল করেন, আরেকটা বাক্য দিছি, রিতা ইজ এ ডক্টর। এখানে এটা একটু আগে বুঝাইছি যে রিতার পরে যে অংশটা আছে, ইজ মেইন ভার্বের পরে যে অংশটা আছে, ভিভার্ব কোনগুলো সেগুলো তো জানেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে ভিভার্ব। যে একটা বাক্যে ভিভার্ব যখন মেইন ভার্ব, এর পরের অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে উপরের বাক্যটাতে ভার্বের পরে যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট, এই দ্বিতীয় বাক্যটাতে ভার্বের পরে যেটা আছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আরও একটা লিখি, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এ বাক্যে ভার্ব হচ্ছে গো। গোকে কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কোনো উত্তর আসে না। কি যায় কাকে যায়, কোনো উত্তর আসে না। এবং খেয়াল করেন এই বাক্যে কোনো বি ভার্ব নাই, সো পরের যে অংশটা এটা কমপ্লিমেন্ট হওয়ার কথাও না। তাহলে এই গো এর পরে টু স্কুল, এটা কোন অংশ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এটাই হচ্ছে কি অ্যাডভার্বিয়াল। তাহলে কি বলছি, আমরা যখন ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করব তখন অ্যাডভার্বিয়াল পাই। এবং একটা ইংরেজিতে ছোট একটা বাক্যকে যখন বড় করতে চাই তখন আমরা অ্যাডভার্বিয়ালের ব্যবহার করি। এই স্ট্রাকচারটা মেনটেন করবেন, এই সিরিয়ালটা মেনটেন করবেন। হাওয়ার পরে হোয়ার, হোয়ার পরে হোয়েন, তারপরে হোয়াই। এবার খেয়াল করুন, আমি একটা ছোট একটা বাক্যকে বড় করে দেখাই। হি ইটস রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়। আমরা সাধারণত এইটুকু পর্যন্ত বলতেও পারি, এ পর্যন্ত লিখতেও পারি, কিন্তু বাক্যটাকে এর চেয়ে আর বড় করতে পারি না। দেখেন, আমরা যখন এই ছোট একটা বাক্যকে বড় করতে যাব তখন অ্যাডভার্বিয়ালের ব্যবহার করি। এ বাক্যে ভার্ব হচ্ছে ইট, এটা তো খাওয়া। এবং 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 সরি, এখন ভার্বকে আপনি হাউ দ্বারা প্রশ্ন করেন। হাউ শব্দের অর্থ কত, কিভাবে, কেমন, এগুলা। তো ইটকে হাউ দ্বারা প্রশ্ন করেন, এটা তো কি খাওয়া, কিভাবে খায়। হাউ তো কি কিভাবে খায়, আপনি কিভাবে খান, দ্রুত খান, আস্তে খান, যেভাবে খান, যে উত্তরটা আসে ওইটা এখানে দিবেন। আপনি এখানে উত্তর দেন, আমি আস্তে ভাত খাই, খুবই আস্তে ভাত খাই, ভেরি স্লোলি, ভেরি স্লোলি। ভেরি স্লোলি, হি ইটস রাইটস ভেরি স্লোলি। হাউ দ্বারা প্রশ্ন করছেন আর কি পেয়েছেন, ভেরি স্লোলি। এবার হয়ের দ্বারা প্রশ্ন করেন, হয়ের অর্থ হচ্ছে কোথায়। কোথায় দ্বারা প্রশ্ন করলে কি হয়, আপনি কোথায় ভাত খান। ইটকে কোথায় দ্বারা প্রশ্ন করেন, এটা তো খাওয়া। কোথায় খায়, আমার রুমে খায়, বা যে জায়গায় খান ওটা আছে রুমে। তাহলে তাহলে কি আছে, ইন হিজ রুম, সে তার রুমে ভাত খায়। ইন হিজ, ইন, সরি আই বড় হাতের দিছে, ইন হিজ রুম। এবার হোয়েন দ্বারা প্রশ্ন করেন, হোয়েন শব্দের অর্থ কখন। তাহলে কখন ভাত খায়, ইটকে কখন দ্বারা প্রশ্ন করেন, সে সকালে ভাত খায়, রাতে ভাত খায়, বা দিনে 3 বার ভাত খায়। যে উত্তরটা আসে ওই উত্তরটা এই জায়গায় লেখেন। ধরুন সে দিনে 3 বার ভাত খায়, লেখেন 3 times a day, 3 times a day, 3 times a day, সে দিনে 3 বার ভাত খায়। এবার হোয়াই দ্বারা প্রশ্ন করেন, আর বাকি আছে কি হোয়াই। হোয়াই তো কি কেন, ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করেন, কেন খাই, আপনি কেন ভাত খান, যে আমার শরীরে শক্তি জোগাড় করার জন্য। যেহেতু এখানে হি দিছি তাহলে কি তার শরীরে শক্তি জোগাড় করার জন্য। লেখেন টু গেট এনার্জি, to get energy in his body, in his body, তার শরীরে শক্তি জোগাড় করার জন্য। দেখুন বাক্যটা ছিল এই পর্যন্ত, হি ইটস রাইস, বাক্যটা ছিল এই পর্যন্ত। আর এখন বাক্যটা কতটুকু হয়েছে, হি ইটস রাইস ভেরি স্লোলি ইন হিজ রুম, দেয়ার টাইমস দ্যাট সরি 3 times a day to get energy in his বডি। ছোট একটা বাক্যকে কত বড় করছি,
একটা বাক্যকে বড় করার জন্য আমরা অ্যাডভার্বিয়ালের ব্যবহার করি। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করার পর যে অংশটুকু পাই, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ম্যানার। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করার পর যে অংশটুকু পাই ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ম্যানার। তারপরে ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা আসে ওটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হাউ দ্বারা প্রশ্ন করার পর যে উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর হোয়ার দ্বারা প্রশ্ন করার পর যে উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে যে অংশটুকু পাই হোয়েন দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা আসে ওটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যান্ড লাস্ট হোয়াই দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা আসে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তাহলে একটা ছোট বাক্যকে বড় বাক্যে রূপান্তর করার জন্য আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করি। আরও একটা বাক্য দিই। খেয়াল করেন, আমি যদি লিখি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। সাধারণত এই অংশটুকু সবাই লিখতে পারে, সবাই বলতে পারে, কিন্তু এই বাক্যটা যে আরও বড় করা যায়, কিভাবে বড় করবে সেই নিয়মটা অনেকে জানে না। তো আমরা একটু আগে যেটা দেখছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা বাক্য বড় করার যে নিয়মটা দেখছি ওইভাবেও এই বাক্যটা বড় করব। ঠিক একই রকম এবার ভার্ব খেয়াল করেন। ভার্ব কোনটা? উই হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব আসে। প্লে হচ্ছে কি ভার্ব, প্লে তো খেলা। ভার্বকে এখন প্রশ্ন করেন, হাউ দ্বারা প্রশ্ন করেন। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে কি আসে? কিভাবে খেলি। হাউ তো কেমন, কত বা কিভাবে। তো কিভাবে খেলি আমরা, আপনি যে উত্তর পাবেন সেটাই জায়গাতে লিখবেন। দ্রুত খেলি, আস্তে খেলি, শান্তভাবে খেলি, ভদ্রভাবে খেলি, যে উত্তরটা আছে সেটা এখানে দিবেন। আমি যদি লিখলাম ভেরি পোলাইটলি, খুবই শান্তভাবে বা নম্রতার সাথে খেলি, ভেরি পোলাইটলি। এটা কি হয়েছে? হাউ দ্বারা প্রশ্ন করলে কি বলছি? ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার হোয়ার দ্বারা প্রশ্ন করেন ভার্বকে, হোয়ার, কোথায় খেলি? আমরা ফুটবল খেলি কোথায়? মাঠে। লেখেন অন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড। এবার কি হোয়ার দ্বারা প্রশ্ন করছি, ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করছি, আর ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার হোয়েন দ্বারা প্রশ্ন করেন, হোয়েন তো কখন খেলি আমরা? আপনি সকালে খেলেন, বিকেলে খেলেন, যে সময় খেলেন ওই সময়টা যে উত্তর আসবে এই জায়গাতে ওই উত্তরটা লিখবেন। ধরুন আমরা বিকেলে খেলি, লেখেন ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ টাইম। হোয়েন দ্বারা প্রশ্ন করার পর যে উত্তর আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার হোয়াই দ্বারা প্রশ্ন করেন ভার্বকে, হোয়াই শব্দের অর্থ কেন। আমরা কেন খেলি? আনন্দ পাওয়ার জন্য খেলি অথবা শারীরিক ব্যায়ামের জন্য খেলি। লেখেন শারীরিক ব্যায়ামের জন্য, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ।
তাহলে এই নিয়মটা অনুসরণ করে আমরা একটা ছোট বাক্যকে অনেক বড় বাক্যে রূপান্তর করতে পারি। তাহলে বোঝা গেছে যে একটা ছোট বাক্য কীভাবে বড় বাক্যে রূপান্তর করতে পারবো। আশা করছি এটা বোঝা গেছে। এবার আসি আমরা এতক্ষণ যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, শুরুতে যে টপিকগুলো বলছি যে 7টা বিষয় আপনার জানা দরকার, আমি এই 7টা বিষয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও দিব। সেন্টেন্সের উপর, ভয়েস, টেন্স, ভার্ব, পার্টস অফ স্পিচ, সব বিষয়ের উপর, সব টপিকের উপর আলাদা আলাদা ভিডিও দিব। এবার খেয়াল করেন, এবার আসি এই কয়েকটা বাক্যে কিন্তু আমরা ব্যবহার করছি, প্রিপোজিশনের ব্যবহার করছি, এখানে ইনের ব্যবহার করছি, টু এর ব্যবহার করছি, অনের ব্যবহার করছি। তো এই প্রিপোজিশন কোন সময় কোনটা ব্যবহার হয়, এই প্রিপোজিশনের উপরও ক্লাস নিব। এবার আমরা পরবর্তীতে আসি যে ইংরেজিতে কথা বলতে না পারার কারণ। প্রথমত আসি, অনেকেই ইংরেজিতে কথা বলতে পারে না, তার প্রধান কারণ হলো ভয় এবং অনুশীলনের অভাব। অনেক শিক্ষার্থী মনে করে ভুল বললে লজ্জা পেতে হবে বা অন্যরা হাসবে, ফলে তার চেষ্টা করতেই ভয় পান। আবার কেউ কেউ শুধু গ্রামার মুখস্থ করে কিন্তু বাস্তব জীবনে তা প্র্যাকটিস করে না। ভোকাবুলারি কম কম জানা থাকার কারণে মনের ভাব প্রকাশ করতে পারে না ইংরেজিতে। অনেকেই ইংলিশ শিখেন বাংলা দিয়ে কিন্তু ইংরেজিতে চিন্তা করার অভ্যাস গড়ে তোলেন না। এসব কারণে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা সম্ভব হয় না। নিয়মিত প্র্যাকটিস, ভুলকে ভয় না পাওয়া এবং বাস্তব জীবনে ইংরেজি ব্যবহারের চেষ্টা করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এবং আরও একটা বিশেষ কারণ হচ্ছে ভার্ব না জানা। আপনি যদি ভার্বের ফর্মগুলো না জানেন, তাহলে একটা বাক্যের যে কাজটা করছেন আপনি, সেটা সঠিকভাবে বলতে পারবেন না, কালের পরিবর্তন করতে পারবেন না। আপনি টেন্স চেঞ্জ করতে হলে ভার্ব জানার দরকার। আপনি কাজটা কি অতীতে করছেন, বর্তমানে করছেন না ভবিষ্যতে করবেন, তাহলে কি ভার্বের ফর্ম জানা দরকার। আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে। আপনি সাবজেক্ট ভার্ব আনছেন, বাকি অংশ বাকি এমনি চলে আসবে। সো ভার্বকে ফোকাস করতে হবে বেশি। কারণ আমি কয়েকটা বাক্য দিই ভার্ব দিয়ে। ভার্বের ফর্ম হচ্ছে 5টা: প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, যেটা আমরা আইএনজি ফর্ম বলে। এরপর হচ্ছে ভার্বের এস বাই এস ফর্ম, যেটা হচ্ছে প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম। প্রেজেন্ট ফর্ম আমরা প্রকাশ করি বি1 দ্বারা। ফার্স্ট ফর্ম আমরা প্রকাশ করি সহজেই বি2 লিখি। 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। 4 নাম্বার ফর্ম হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। অ্যান্ড লাস্ট 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম হচ্ছে এস বা ইয়েস ফর্ম। এবার নিচে আছে, যেমন গো লিখলাম, গো তো যাওয়া। গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে গন। ফার্স্ট পার্টিসিপাল গন। এবং প্রেজেন্ট পার্টিসিপাল বা আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। 5 নাম্বার ফর্ম হচ্ছে গোজ, GOES, গোজ। আপনি যদি বলেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাক্য। এবার আপনি যদি বলেন আমি স্কুলে গিয়েছিলাম, তখন কি গো দিয়ে বলতে পারবেন? অবশ্যই না, গোর ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু গিয়েছিলাম, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম এগুলো থাকলে কি অতীতকাল বোঝায়। তো আই ওয়েন্ট টু স্কুল, ওই ক্ষেত্রে ব্যবহার হবে আই ওয়েন্ট টু স্কুল। এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলারে, তখন প্রেজেন্ট টেন্স আপনারা ব্যবহার করবেন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। প্রেজেন্ট ফর্মে কী হবে? হি গোজ টু স্কুল। এবং প্রেজেন্ট টেন্সে চলমান একটা কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি এখন স্কুলে যাচ্ছেন, চলমান কাজ, তখন কি আইএনজি ফর্ম ব্যবহার করবেন, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি কয়েকটা বাক্য দিয়ে দেখাই। এবং গো ভার্ব দিয়ে আমি একটা বাক্য দিয়ে দেখাই। আমি যদি বলি আই গো টু স্কুল
এভরিডে। আই গো টু স্কুল এভরিডে। আমি এটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই। এবার আপনি ভার্বের সেন্স করেন, সাবজেক্ট যেভাবে আছে ওইভাবে এক্সটেনশন অংশে যেটা আছে এটাও ঠিক একইভাবে থেকে যাবে, শুধু ভার্বের ফর্ম চেঞ্জ করবেন, অর্থটা ভিন্ন হয়ে যাবে। এবার লেখেন আই ওয়েন্ট টু স্কুল। I went to school every day. I went to school every day. এটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন স্কুলে গিয়েছিলাম। এটা ফার্স্ট টেন্সের বাক্য। এটা ফার্স্ট টেন্সের বাক্য। এবার যদি আমি ভার্বের তৃতীয় ফর্ম দ্বারা দেখাই, এবার খেয়াল করেন আমি এখানে গো ভার্বটা চেঞ্জ করে দিই। এবার গোর 3 নাম্বার ফর্ম যেটা ওইটাতেই জিওএনই গন। আই গো সরি আই হ্যাভ হবে এখানে। I have gone to school every day. I have gone to school every day. এটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন স্কুলে গিয়েছি। দেখেন 3টা বাক্য লিখছি একই স্ট্রাকচারের, শুধু ভার্বের সেন্স হয়েছে। তিনটাতে ভার্বের সেন্স হয়েছে, নাহলে সাবজেক্ট যেভাবে আছে এক্সটেনশন যেভাবে আছে ঠিক সেমভাবে রয়ে গেছে, কিন্তু 3টা বাক্যের অর্থ ভিন্ন। 3টা বাক্যের 3 রকম অর্থ দিছে। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে গিয়েছিলাম। আই হ্যাভ গন টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে গিয়েছি। প্রতিদিন স্কুলে গিয়েছি। এবার প্রেজেন্ট পার্টিসিপলে যদি এটাকে লেখেন, আপনি যদি এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে লেখেন গোর সাথে আইএনজি যুক্ত করে দিয়ে, আই এম সরি এখানে আই এম হবে, আই এম গোয়িং টু স্কুল এভরিডে। এর অর্থ হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, এটা বর্তমানের চলমান কাজ বোঝায়। এবং ভার্বের লাস্ট ফর্ম যেটা এস বা ইয়েস ফর্ম, ওইটা দিয়ে একটা দেখাই। এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করেন। সাবজেক্ট যদি একটু কি বলছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত করবেন। তাহলে এখানে গো না দিয়ে গোজ হবে। যদি আমি এখানে দিই হি গো টু স্কুল এভরিডে, তাহলে বাক্যটা ভুল। এখানে হবে কি হি গোজ টু স্কুল এভরিডে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। প্রথমটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, লাস্টটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে ভার্বটারও একটু চেঞ্জ হয়েছে। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এভাবে আপনারা যদি ভার্বের চেঞ্জ করতে জানেন, ভার্বের ফর্মগুলো জানেন, আপনি কথার কালের ঠিক ঠিক কাল ব্যবহার করতে পারবেন। আপনি যে বাক্যটা বলতে চাচ্ছেন ওই বাক্যটার কালের সঠিক ব্যবহার হবে, সঠিকভাবে অর্থ প্রদান করবে। আপনি কোন কালের ঘটনা বর্ণনা করতেছেন, যে অতীতকালের ঘটনা, বর্তমানকালের চলমান ঘটনা, নাকি ভবিষ্যৎকালে, এটা কখন ঘটবে, কতক্ষণ থাকবে, এরকম বিভিন্ন ঘটনা বর্ণনা করতে পারবেন ভার্বের ফর্ম জানা থাকলে এবং টেন্স জানা থাকলে। ভার্বের ফর্ম জানেন না, টেন্স চেঞ্জ করতে পারবেন না। এবার আমি আরও কিছু বাক্য দিই, যেমন ইট দিয়ে বাক্য দিই। ইটার তো খাওয়া, ইএটি, এটার তো এটার তো খাওয়া। যদি লিখি আই ইট, I eat rice every day. I eat rice every day. আমি প্রতিদিন ভাত খাই। এটা কোন ফর্ম? এখানে ভার্বের শিট,
এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম আছে, এখানে ভার্বের বেস ফর্ম আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এবার আপনি এখানে ইটের পরিবর্তে আপনি এখানে অ্যাড দেন। ইটের ফার্স্ট ফর্ম অ্যাড, ADE অ্যাড। I ate rice every day. I ate rice every day. এটার অর্থ হচ্ছে আমি প্রতিদিন ভাত খেয়েছিলাম, আমি প্রতিদিন ভাত খেয়েছিলাম। দেখেন আপনি ভার্বের সেন্স করার কারণে একই বাক্য অর্থ কিন্তু ভিন্ন দিছে, ভিন্ন কালের অর্থ প্রকাশ করছে। এটা বর্তমান কালের অর্থ প্রকাশ করছে, এটা অতীতকালের অর্থ প্রকাশ করছে। এরকমভাবে আপনি একই স্ট্রাকচার ব্যবহার করে শুধু ভার্বের সেন্স করে নিজে থেকে অনেক বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার ভার্বের সঠিক ফর্মটা জানা থাকে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। আপনি কীভাবে কারোর সাথে দেখা হলে প্রথমে কিভাবে তাকে সম্ভাষণ করবেন, নিজের পরিচয় দিবেন, ওগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইংরেজির যাত্রা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।